রুমে প্রবেশ করতেই চিত্রাকে পেছন থেকে জড়িয়ে ধরল ফারাজ এলাহি। চিত্রা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনি ফ্রেশ হবেন না? যতদূর জানি ফারাজ এলাহি মিনিটে মিনিটে কাপড় বদলায়, বাসায় আসলে সবার আগে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। নেবেন না? একটা চুমু দাও, ভালো মানুষের মতো চলে যাচ্ছি, নইলে কিন্তু খারাপ মানুষের মতো উষ্ণ অন্ধকারে ঠেলে দেব তোমায়। এই শীতে উষ্ণতা চাই না তোমার। চিত্রা মুচকি হাসল, পা উঁচু করে ফারাজের গলার টাই ধরে তাকে কাছে টেনে আনে। ফারাজের চোখ দুটো চিত্রার চোখে স্থির হয়ে যায়। অবাধ্য হাত আগুন সুন্দরীর বুক বেয়ে ধীরে ধীরে উপরে উঠে আসে, আলতো করে ছুঁয়ে দেয় ঠোঁট। একটা মৃদু কাঁপুনিতে চিত্রার শরীর কাঁপতে এসে ফারাজকে নিজের কাছে আরও গভীরভাবে টেনে আনে। ফারাজ একেবারে চিত্রার কাছাকাছি, দুজনে দুজনের উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারছে। হঠাৎ চিত্রা চোখ বন্ধ করে ফেলে। এই তো দুটো অধর এক হওয়ার অপেক্ষায়। তবে চোখটা বন্ধ করতেই চিত্রা একটু ব্যতিক্রম অনুভব করল। চোখটা খুলতেই দেখল ফারাজ শার্ট খুলতে খুলতে ওয়াশরুমের দিকে চলে যাচ্ছে। চিত্রা হাবার মতো তার দিকে তাকাতেই সে পেছন না ফিরে যেতে যেতে বলল, কেমন লাগলো ছোটলোক বউ? ভালোই তো লাগলো, তাই না? চিত্রা ফারাজের দিকে তাকিয়ে আছে, তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ফারাজ পুরোটা শার্ট খুলে বাকেটে ফেলে দিয়ে সরু চোখে বলল, ব্যাকুল হচ্ছ? আই লাভড ইট মোর দ্যান ইউ ক্যান এভার ইমাজিন। যখন দেখি সামান্য আমার স্পর্শেই তুমি কাঁপতে শুরু করেছ, যখন আমার জন্য তোমার শ্বাস পর্যন্ত অস্থির হয়ে আসে, তখন সত্যি ইট ড্রাইভস মি ইনসেন। ফারাজ থেমে পুনরায় বলল, তুমি আমার জন্য কাতরাও। ফারাজ এলাহি, সামান্য স্পর্শের জন্য তোমারই ব্যাকুলতা আমায় স্বস্তি দেয়। ফারাজ নিজের নিচের ঠোঁট কামড়ে ধরে বলল, আমি দেখতে চাই তুমি কতটা মরিয়া হতে পারো, আমার স্পর্শের জন্য কতটা বেপরোয়া হতে পারো, কতটা কাঁদতে পারো, কতটা আকুল হতে পারো, শুধু আমার সামান্য ছোঁয়া পাওয়ার জন্য। চিত্রা শাড়ি ঠিক করতে করতে আয়নার কাছে গিয়ে দাঁড়ায়। নিজের দিকে একবার তাকিয়ে ফের ফারাজ এলাহির দিকে তাকিয়ে বলল, আমি তো কবেই আপনার কাছে আত্মসমর্পণ করেছি নিজেকে। আমি শুধুই আপনার, শুধু আপনারই ছোঁয়ায় দগ্ধ হওয়ার জন্য জন্মেছি। বলেই সে বাঁকা হাসল। ফারাজের মুখেও সেই একই হাসি। সে কথা না বাড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। চিত্রা সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। রুম থেকে বের হতেই ফারাজ কিছুটা অবাক হলো চিত্রাকে দেখে। সে বিছানার উপর উপুড় হয়ে শুয়ে আছে। ফর্সা পা দুটো নাড়িয়ে নাড়িয়ে বইয়ের পাতা উল্টে যাচ্ছে। ফারাজের চোখ সব কিছু ভেদ করে চিত্রার মেরুন শাড়ির দিকে গেল। পাতলা শাড়ি ভেদ করে সরু কোমরটা দেখা যাচ্ছে। এবার তুই আগুন সুন্দরী তার হৃদয়ে আগুন ধরিয়ে দেবে দেখছি। তবে সে আগুন হলেও ফারাজও তো উত্তাল সমুদ্র, জলের জানা আছে কি করে আগুন নেভাতে হয়। সে চিত্রার পাশে এসে দাঁড়াতেও চিত্রা তাকে পাত্তা দিল না। শেষে বিরক্ত হয়ে পা ধরে টেনে চিত্রাকে মুহূর্তেই নিজের কাছে আনল। চিত্রার পায়ের পাতায় চুমু খেল। চিত্রা কেবল তাকিয়ে আছে তার দিকে। নেশার সেই চোখে, তার থেকেও বড় নেশা ফারাজের চোখে। ফারাজ চিত্রার দিকে তাকিয়ে হাসকি গলায় বলল, পুরুষ ধ্বংস হয় কিসে জানো? কিসে? পুরুষের ধ্বংস নেশায় নয়, নারীর কঠিন মায়ায় হয়। আর নারীর ধ্বংস তুমিই বলো। পুরুষের চাহনিতে নারীর কঠিন মৃত্যু ঘটে, হৃদয় হয় ক্ষয়। তবুও নারী ভালোবেসে যায় তাকে, যে পাশে না থেকেও তার হৃদয়ে থাকে। চিত্রা উঠে বসে ফারাজের ঘাড়ে চুমু বসিয়ে দেয়। শক্ত সেই চুমুতে লালচে দাগ বসে যায়। ফারাজ আয়নায় তাকায়। তার গেম তার সঙ্গেই খেলা। ইন্টারেস্টিং। সে চিত্রাকে ছুতে যায়, ঠিক তখনই চিত্রা হুট করে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে কোমর বন্ধনী তুলে ফারাজের হাতে ধরিয়ে বলল, একটু পরিয়ে দেবেন? আমি পড়তে পারছি না।
শাড়ি কেমন করে পরলে? ওটাও কি আমায় পরাতে বললে হতো না? ফারাজ চিত্রার হাত থেকে বন্ধনী নিয়ে হাঁটু গেড়ে বসল নিচে। ঠান্ডা হাতের ছোঁয়ায় চিত্রার কোমরে বন্ধনী পরাতেই সে কেঁপে উঠল তখন যখন ফারাজ তার শীতল ঠোঁট চিত্রার কোমরে ছুঁয়ে দিল। মুহূর্তেই চিত্রা এক ধাপ সরে যেতেই ফারাজ তাকে বলল, কি সমস্যা? ছুতে দিচ্ছ না কেন? ফারাজ জোর জবরদস্তিতে অভ্যস্ত নয়, তবে কিভাবে কি আদায় করতে হয় তা ভালোই জানে। আমি তোমায় জোর করব না বিবিজান, তুমি নিজেই নিজেকে আমার তরে সঁপতে বাধ্য হবে। আজকে আপনি নয়, আমি আপনাকে স্পর্শ করব। ফারাজ ব্যাকুল হতেই চিত্রা তাকে কাছে টেনে নিল, একেবারে কাছে। চোখ বন্ধ করুন। ফারাজ চোখ বন্ধ করে ফেলে। এসব কাজে আবার দেরি করা চলে না, ওইসব ছোটলোকি কারবার। ফারাজ চোখ বন্ধ করতেই অনুভব করল কি একটা নেই নেই। হঠাৎ চোখ মেলে দেখে চিত্রা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফারাজের দিকে তাকিয়ে খিলখিলিয়ে বলে, কেমন লাগে দাঁড়া চালাচি? প্রতিশোধ নিলাম, বুঝলেন তো? কেমন লাগছে? আমার কিন্তু মজাই লাগছে। ফারাজ তেতে উঠে বলল, আবুলের নাতনি, কত বড় শয়তান! অভিশাপ দিলাম তোর একসঙ্গে 2টা বাচ্চা হবে। 2টারে খাওয়াতে খাওয়াতে আর হাগুমুতো পরিষ্কার করতে করতে পাগল হয়ে কাঁদবি তুই। তখন আমি অভিশাপ স্বরূপ তোকে আরও 2টো বাচ্চা ডোনেশন করে কাঁদাবো। আপনার টাইম আয়েগা। আসতাসি চান্দু, তুমি কই পালাতে পারো, কত দূর যেতে পারো আজকে আমিও দেখে ছাড়ব। গরম আদর তো তোমার কপালে সিলের মতো বসিয়ে দিয়েছি, পালানোর পথ নেই। ফারাজ চিত্রার পেছন পেছন দৌড়ে আসতে নিলে চিত্রা মুখ ভেঙচি কেটে বলল, গরম আদর পরে দিয়েন, আগে প্যান্ট তো পরেন। ফারাজ নিজের দিকে তাকালো, তোয়ালে তো পড়েছেই। বউ যেভাবে বলছে যেন সে তার মানচিত্র সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে। ছোট লোক বউ। রুমের সামনে দিয়ে হঠাৎ অভ্র যাচ্ছিল। ফারাজকে এই অবস্থায় দেখে বলল, ও মাই গড, সেই। চিত্রা দরজার কোণে লুকিয়ে থাকায় তাকে অভ্র দেখেনি। হঠাৎ অভ্রের এহেন কথায় সে লজ্জায় সিঁড়ি বেয়ে নিচে নেমে রান্নাঘরের দিকে যেতেই অভ্র লজ্জায় পড়ে যায়। ফারাজ এলাহি অভ্রকে খোঁচা মেরে বলল, সেই করছো না, কুদ্দুসের বাপ? এখন তোমাকেই বড় আয়তনের বিশ্ব মানচিত্র দেখাবো। নাউজুবিল্লাহ ভাই, মাফ করে দেন। ওগো ঘরণী, কোথায় তুই শালি? তোর স্বামী সম্মান যে নিলামে উঠল বলে কিস্তি তুলে হলেও বাঁচা। এই বাড়ির কেউ তেমন একটা চিত্রার সঙ্গে কথা বলে না। সন্ধ্যায় চিত্রা রান্নাঘরে প্রবেশ করতেই নদী তার পেছন পেছন ঢুকে বলল, ফারাজ ভাইয়ের শরীর এখন কেমন আছে? ভালোই। কোনো সাহায্য লাগবে? তারা দুজন কথা বলতে না বলতেই মোহনা পেছন পেছন প্রবেশ করল। মোহনার চোখে এক আলাদা একটা জুটি। রোশান বাড়িতে আছে, তার জন্যই চা গরম করতে এসেছে। চিত্রাকে দেখে বলল, বুঝলে তো চিত্রা, এখন আর কোনো ঝামেলা চাই না, তবে পাপ থেকে মুক্তি চাই। এই বাড়িতে আর কিছু হোক তা চাই না। চিত্রা মোহনার দিকে তাকিয়ে বলল, পাপি না মরলে পাপ শেষ হবে না। ওই যে বিড়ালদের কথা বলেছিলেন না, তাদের একটা দল আছে, দলটা ভাঙলে তারা মারা পড়বে। নদী মাছ থেকে বলল, সবশেষে স্বামীর ভালোবাসাই মুখ্য। যার কপালে স্বামীর ভালোবাসা নেই তার কখনোই সুখ হয় না। নদীর চোখটা ঝাপসা হতেই মোহনার চিত্রার মনটা খারাপ হয়ে গেল। চিত্রা কিছু বলতে যাবে তার আগেই রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায় ফারাজ। কালো রঙের একটা শার্ট পরা, সে শার্টের হাতা গুটিয়ে বলল, ভাবিগঞ্জ, একটু রান্নাঘরটা ফাঁকা করে দিতে পারবেন? আমার বউটা কি যেন রান্না করবে বলে এসেছে। স্বামী হিসেবে তাকে সাহায্য করা তো আমার উচিত। তো আমরাও থাকি, মিলেমিশে কাজ করলে কাজ জলদি হবে, বলল মোহনা। নদীও হাসল। ছ্যা, রোশান ভাই উপরে আছে, গিয়ে তার কাজে সাহায্য করেন।
আমাকে আমারটা করতে দেন তো মশারি ভাবি। চিত্রা ফারাজকে চোখ রাঙাতেই ফারাজ আর একটু জোরে বলল, প্লিজ, আমাদের একটু একা ছাড়লে খুশি হব। নদী বলল, কি এমন রান্না করবে দুজন মিলে খোদাই জানে। আমি আর আমার বউ মিলে বাচ্চা পয়দার রেসিপিটা করব। মোহন আর নদী দুজনেই লজ্জা পেয়ে জলদি রান্নাঘর থেকে বের হয়ে যায়। চিত্রা লজ্জায় নিচের দিকে তাকায়। কি একটা অবস্থা। ফারাজ এলাহি এগিয়ে আসে। কাছে আসলে গরম মায়ের পিঠে পড়বে। গরম জিনিস আমার পছন্দ। সে চিত্রাকে টেনে নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরে বলল, এই যে আগুন সুন্দরী, তুমি না ঠিক পেস্তা বাদামের মতো, ওপর দিয়ে তেতো ভেতর দিয়ে মিষ্টি। তবে যেমনই হও না কেন, পেস্তা কিন্তু আমি না খেয়ে ছাড়ছি না। ছাড়ুন না, কেউ চলে আসবে। ছাড়াছাড়ির মাইরে কালা চুম্মা, ওইসব ছাড়াছাড়ির মতো ছোটলোকি কারবার আমি করি না। তার চেয়ে বরং মির্গি রোগীর মতো ভুজুং ভাজুং না করে স্থির হয়ে দাঁড়াও দেখি। কেন দাঁড়াবো? রান্না পুড়ে যাচ্ছে, ছাড়ুন। উফ, রান্না চুলোয় যাক বউ, একটা চুমু দাও আগে। চুমু চাই? না বলেন নাতনি, তোর নানিরে চাই। দাঁড়া জ্বালাচির বাচ্চা। বাচ্চার হলো কই? বাচ্চার মা যদি এমন ব্যাঙের মতো লাফালাফি করে, তাহলে বাচ্চার বাবা তার ঠ্যাং ধরে তাকে উপর থেকে টেনে আনবে কি করে? চিত্রা উপরের দিকে তাকিয়ে বলল, বাচ্চাকে বুঝি উপর থেকে টেনে আনতে হয়? বিবিজান, তুমি বেডরুমে না গেলে আমি বাচ্চা এনে দেব কোথা থেকে? এই হয়েছে আপনার চালাকি, বুঝি না ভেবেছেন? আচ্ছা, চোখ বন্ধ করুন, একটা মিষ্টি চুমু দেব আজকে। আমায় কচু দেখিয়ে পালানোর ধান্দা করছো, তাই না? এবার ছাড়ছি না। আরে সত্যি বলছি, আমাকে ছাড়ুন, কারণ আপনি তো অনেক ধরেছেন। এবার আমার পালা, এবার প্রমিস করছি। ফারাজ খুশিতে চিত্রাকে ছেড়ে চোখ বন্ধ করতেই গানের গলা শুনতে পেল, তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। গানের গলা শুনতেই জলদি চোখ খুলে সামনে জমেলাকে দেখে ভয়ে ফারাজের গলা থেকে বেরিয়ে এলো, উড়ি উড়ি বাবা। জমেলা চোখ মেরে ফারাজের কলার চেপে ধরে বলল, এবার কালুর বাপ তুমি কমে যাবা। ফারাজ কোণে দাঁড়িয়ে থাকা চিত্রাকে মিটমিট করে হাসতে দেখে বলল, তবে রে, যা হাসার হেসে নাও। তারপর রুমে এলে ইনটেক টিস্যু পেপার নিয়ে এসো। আজ যত হেসেছ তার দ্বিগুণ যদি না কাঁদাই, তবে আমিও ফারাজ এলাহি নই। পাশ থেকে জমেলা সেই সব কথা তোয়াক্কা না করে বলল, এই হেন্ডু ব্যাডা, আই লাভিং ইউ। ফাকিং বুড়ি, আজকে খাইছি। আগে বুড়ি তোমাকে শিক্ষা দেব, তারপর তোমাকে যে পাঠিয়েছে ওটাকে। জমেলার খুশির অন্ত নেই। সে খুশি মনে বলল, জলদি ইটিং মি হেন্ডু ব্যাডা, আমি গোয়িং টু ইউর পেটে। ফারাজ জমেলার থেকে মেপে মেপে দূরে গিয়ে নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, খোদা রহম করো, এটা কেমন শাস্তি।